শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অঘোষিত লাইভ আড্ডায়। সঙ্গে নিয়ে এসেছি দুজন বিশিষ্ট অতিথিকে, তামান্না সিদ্দিকী, কামরুজ্জামান। সবাই আপনারা তাদেরকে চেনেন, বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, ক্রীড়া বিশ্লেষক, খেলা নিয়ে যাদের অগাধ জ্ঞান আর বিস্তর ধারণা। আজকে কথা বলবো ঠিক করেছি, তাসকিনের ঘুম ভাঙেনি ঠিকই আছে, কিন্তু তার কেউ ঘুম ভাঙিয়ে কেন দিল না? তাহলে কি দলের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, মেলবন্ধন বা বন্ডিংটা ঠিকঠাক নেই? তার না কি মনে হয়? একটা সতীর্থের ঘুম টাইমলি ভাঙেনি, কিন্তু পাশের রুমের রুমমেট কি তাকে জাগিয়ে দেবে না? আসলে তো সেটাই হওয়ার কথা ছিল, এবং যেখানে এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ আমাদের ছিল, সেই ম্যাচটিতে মানে তাসকিনের থাকাটা কতটা জরুরি ছিল, কতটা দরকার ছিল, এটা আমরা সকলেই কিন্তু জানতাম, বা খেলার পরেও কিন্তু সেটা বোঝা গেছে। তো সেই জায়গায় আমার প্লেয়ারটা নেই, যে কিনা প্রতিটা ম্যাচে পারফর্ম করে এসেছে, সেই প্লেয়ারটা নেই, সেই প্লেয়ারটা আসেনি। অন্য সতীর্থ যারা ছিল তারা সেটা দেখবেন না, সেটা বুঝবেন না, কিংবা ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি কেন সেই বিষয়টা লক্ষ্য করলেন না, সেটা কেন খেয়াল করলেন না, এটা একটা বড় প্রশ্ন হয়েই দাঁড়িয়ে থাকছে। আমরা কিন্তু দুজনের স্টেটমেন্ট পেয়েছি, বিশেষ করে গণমাধ্যমে এই বিষয়টা এসছে যে তাসকিন দেরি করেছেন, টিম বাস ফেল করেছেন, টাইমলি বাস ছেড়ে চলে গিয়েছে, তারপরে তিনি নিজ ব্যবস্থাপনায় মাঠে পৌঁছেছেন, প্রায় 30-40 মিনিট দেরিতে গিয়েছেন, টস শুরুর ঠিক 20 মিনিট আগে পৌঁছেছেন তাসকিনের ভাষ্য অনুযায়ী। আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেছেন সেটা, এবং পরবর্তীতে বলা হচ্ছে যে টসের 20 মিনিট আগে তাসকিন মাঠে পৌঁছে গিয়েছে। টস হয়েছে 10টায় স্থানীয় সময়, তারপর 10:15টার দিকে তারা জাতীয় সঙ্গীত গিয়েছেন একসাথে, এবং 10:30টায় খেলা শুরু হয়েছে। তাসকিন তার পেজে ক্লারিফাই করেছে। কামরুজ্জামান, আপনার কি মনে হয় নর্মালি ট্রেন্ড কি হয়? আমরা যখন কমেন্ট্রি টিমের জন্য বাইরেও যাই, হয়তো দুজন ভিন্ন ভিন্ন রুমে আছে, কিন্তু আমি জেগে যাওয়ার পর টক করে আপনাকে নক করে জাগিয়ে দেবো না, এটাই তো হয় রেওয়াজ। টিমের বন্ডিংটা কি তাহলে ভেতর ভেতর অতটা স্মুথ স্ট্রং নাই, না কি মনে হচ্ছে? এটা কি প্রমাণিত হচ্ছে না? শামসুল ইসলাম, ধন্যবাদ। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এসে যেতে পারে। আমি পজিটিভলি দেখি ব্যাপারটা। আসলে সবাই ভারতের বিপক্ষে, বড় দলের বিপক্ষে খেলা ছিল, তো একটা টেন্স লুকিং মোমেন্টে তারা পার করেছে। হয়তো অনেকে নির্ঘুম রাত কেটেছে, বা যে সময়টা টিম ম্যানেজমেন্ট সেটেল করেছিল যে টিম বাস 8:30টায় বা সো অ্যান্ড সো টাইমে তোমরা রেডি থাকবা, তা স্কিন একটু উঠতে দেরি করেছে। কিন্তু বিশেষ করে আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, নিউজিল্যান্ড টিম বাংলাদেশে এসেছিল, তাদের একজন প্লেয়ার কিন্তু এই ধরনের দেরি করে ঘুম থেকে উঠেছিল। কোচ তাকে পানিশ করেছে যে এরপরে তোমাকে আমি দলেই নিব না, কিন্তু তাকে দলে বেস্ট লেভেলে নিয়েছিল। এই ধরনের কিন্তু আপনার তাকে থ্রেট বা তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া যেত, একটা ওয়ার্নিং দেওয়া যেত, কিন্তু সেই ওয়ার্নিং না দিয়ে হাতুর সিং করেছেন যে একেবারে পুরোপুরি রিজিট হয়েছেন। একবারে রিজিট হয়ে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন যে এরপরে কাউকে কোনোভাবে অ্যালাউ করা হবে। আপনি যেটা বলছিলেন যে সতীর্থ, হয়তো হয় না যে সবাই মানে ইয়ানফসি মানে নিজেকে নিয়েই ব্যস্ত, ইয়াং মধ্যে যেন কাদার মতো লোক ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই হয়েছে তাসকিনের। আমি এটা বলবো যে পার্ট অফ গেম, তবে তাসকিনের ডেডিকেশন সম্পর্কে কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তাসকিন ভাইস ক্যাপ্টেন, তাসকিনের আমরা কাউকে ব্লেম না করে তাসকিনকে ব্লেম করবো যে তোমার আরেকটু দায়িত্ব নিয়ে এই বিষয়টি হ্যান্ডেল করা উচিত ছিল, বিকজ তুমি একজন ডিসিশন মেকার, তুমি একজন ক্যাপ্টেন, অর্থাৎ যখন শান্ত এদিক ওদিক হয়ে যেত তুমি ক্যাপ্টেন্সি করতাম। অতএব তোমার দায়িত্ব নিয়ে তোমাকে কিন্তু একটু রেসপন্সিবিলিটি শো করতেই হতো একটু ভালোভাবে, মানে ডিপলি। তুমি যেভাবে গণমাধ্যমে কথা বলো, যেভাবে দেশের স্বদেশপ্রেম দেখাও, খেলার প্রতি ভালোবাসা দেখাও, আরেকটি বিষয় শামসুল ইসলামকে তাকে একটু হেল্প করা দরকার ছিল। একটু কথা যেন ভুল বোঝাবুঝি রয়েছে। আমরা তো আসলে অনুমান নির্ভর একটা কথা বলছি, প্রশ্নটা করি যেহেতু বলছেন যে পানিশমেন্ট দিয়েছে নিউজিল্যান্ডের, আপনি এক্সাম্পল দিচ্ছেন, তো সেই জায়গায় এটা কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। এই জায়গাটিতে তাসকিনকে ওই দিন ওই মুহূর্তে পানিশমেন্ট না দিয়ে, পানিশ না করে পরে করা যেত না, মানে টিম ইন্টারেস্ট ফার্স্ট কিনা। একজন ইন্ডিভিজুয়াল সামহাও মিস করেছেন, ভুল করেছেন, কিন্তু তাকে তো সামবডি হোটেলের নিচ লবি থেকে গিয়ে তাকে নক করতে, যখন দেখা যাচ্ছে যে বাসটা ছেড়ে দেবে আর 5-7 মিনিট সময় আছে, তখনও তো টিম বয় থাকে, অনেকেই থাকে। ম্যানেজার কোথায়, আমার ক্যাপ্টেন কোথায়, আমার তাসকিনের রুমমেট কোথায়, তাসকিনের নেইবারস কোথায়, সেটাই আমি বলছি যে যেমন ওর পাশের রুমেই তো কেউ ছিল। আমার যখন ঘুমটা ভেঙে যায়, পাশের রুমের ব্যক্তিটি উঠলো কিনা, এটা তো আমি ফ্রেন্ডলি ম্যানারে গিয়ে একটু নক করে, আমরা যেমন আর ইউ রেডি, আপনি হয়তো সাড়া দিলেন, ঘুমিয়ে থাকলে আপনি জেগে গেলেন, এই সুযোগটা আমরা দেখিনি। তার মানে আমার কেন জানি মনে হচ্ছে টিমের মধ্যে কোথাও কোনো ঘাটতি, কমতি বা বন্ডিংয়ের একটা সমস্যা আছে। তা যদি সত্যি থেকে থাকে, অচিরেই সেটা সারিয়ে তুলতে হবে।
আচ্ছা, আমরা দেখেও কেন শিখি না? ছোট্ট করে যদি বলি, মাহমুদুল্লাহ সাকিব কবে রিটায়ারমেন্টে যাবেন? কালকে বোর্ড প্রেসিডেন্টকে গণমাধ্যম জিজ্ঞেস করেছিল, প্রেসিডেন্ট বলেছেন যে তাদের সাথে আলাপ করে বিষয়টা ঠিক করতে হবে। এখন আপনার কি মনে হয় মাহমুদুল্লাহ সাকিব এই দুজনের কি আরও কন্টিনিউ করা উচিত? ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে 26-এর বিবেচনায় কি তারা থাকবেন? তা যদি নাই থাকে তাহলে নতুনদের এই জায়গাটা ছেড়ে দিয়ে আগামী 2 বছর তাদের প্রিপেয়ার করা উচিত নয়? বয়সের হিসাব করলে অবশ্যই সেটা দরকার, এবং সেই সাথে পারফরমেন্সের কথা যদি বলি, এইবারের আসরটিতে বিশেষ করে আমাদের সিনিয়র দুজন প্লেয়ার ছিলেন, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। খুব যে ভালো পারফরমেন্স তাদের থেকে পেয়েছি দেখেছি সেটা না, একটা ম্যাচ খেলেছেন ভালো, তো পরের ম্যাচেই সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি, এবং এটা আসলে পুরো থ্রু দ্য টিম এই কাজটা হয়েছে। এন্টায়ার টিমের ক্ষেত্রে ব্যাটিং এটা হয়েছে। কিন্তু কথা এখানেও থাকে যে আসলে তারা যে রিটায়ারমেন্টে যাবেন সেটা যেন সম্মানজনকভাবে হয়, কারণ এর আগেও আমরা অনেক প্লেয়ারদেরকে রিটায়ারমেন্টে যেতে দেখেছি বা বাধ্য করা হয়েছে তাদেরকে খেলা থেকে সরে যেতে, সেই বিষয়টা যেন না ঘটে, এটা আমার চাওয়া থাকবে। সাকিবের জন্য হোক, রিয়াদের জন্য হোক, যাদের জন্যই হোক, এই ঘটনাটা যেন পুনরাবৃত্তি না হয়। আর তাদের জায়গায় অবশ্যই আমাদের দল গোছানো দরকার, কারণ আমার মনে হয় না যে 26-এ এই টিমটাকে নিয়ে বা এই তাদেরকে নিয়ে খেলানো সম্ভব। সেক্ষেত্রে নতুন দরকার, তবে সেটা সেই মানের যেন হয়, সেদিকে লক্ষ্য রেখে এখন থেকে প্রস্তুতিটা নেওয়া দরকার। বিসিবি বলছে যে আমরা সুপার 8-এ যাওয়ার প্রাথমিক লক্ষ্য ছিল, সেইটা সফল হয়েছে। ইন দ্যাট সেন্স বিসিবি বলছে যে উই আর সাকসেসফুল, কিন্তু সুপার 8-এ এসে যাচ্ছে তাই অবস্থা। অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ফাইনালি আফগানিস্তানের সাথে 73 বলে 116 রানের সমীকরণ মেলালেই অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালের একটা টিকিট আমরা পেতে পারতাম, কিন্তু সেই সুযোগটার পিছনে আমরা কেন ধাবিত হলাম না? 23-3 যখন 23 রানে 3টা উইকেট পড়ে গেল, তখনই কেন প্ল্যান বি তে সুইচ করলো? এটা কি একটা নেগেটিভ অ্যাটিটিউড না? তার আগে বোরহানের একটা কমেন্টস আমার নজর কেড়েছে, তামান্না আপাকে যা লাগছে না। ও আচ্ছা, থ্যাংক ইউ বোরহান ভাই, আপনাকে অনেকদিন দেখি না, দেখতে পেলে ভালো হতো। আমি যে ইস্যুটা কামরুজ্জামান, শামসুল ইসলাম, আমাদের টিম, বাংলাদেশ টিমটা বেশ ভালো রেজাল্ট করেছে। আফগানিস্তানের একটা মোমেন্ট ছিল, আগের ম্যাচে আফগানিস্তান বড় দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে একটা মোমেন্ট আনেছিল, রাইট? বাংলাদেশ কিন্তু টি-20-তে আমরা 3টা ভার্সনে ক্রিকেটে টেস্টে ভালো খেলতে পারি না, টি-20-তে ভালো খেলতে পারি না। এই বিশ্বকাপে আমাদের বিশ্বের যে কোনো ম্যাচের চাইতে এর আগে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, সবচেয়ে সেরা রেজাল্ট কিন্তু এবার হচ্ছে। আমি একটু আগে বলেছিলাম একটা জায়গায় যে বিশ্ব ক্রিকেট যেভাবে চলছে আমাদের ক্রিকেটটাও সেভাবে চলছে, শুধু মেন্টালি একটা বুস্ট আপ দিতে থাকে যে আমরাও পারি, মেন্টালি স্ট্রং হতে হবে। আমরা 6 আমাদের কবজিতে জোর নেই, আমাদের মাসেলে অত জোর নেই, আমরা 6 নামের আমরা 4-এ খেলি, আমরা ডাবলসে খেলি, সিঙ্গেলসে খেলি, আমরাও যে জিততে পারি, আমরাও যে সুপার 8 বা সেমিফাইনাল খেলতে পারি, এই মাইন্ডসেটটা থাকলে কিন্তু হয়ে যাবে। বিশেষ করে আমি একটু কামরুজ্জামান ভাইয়ের সাথে একটু দ্বিমত করি, হ্যাঁ, যে আমরা 3টা ম্যাচ জিতেছি, এটা সত্য কথা, কিন্তু আসলে সেই 3টা ম্যাচকে আমরা খুব ডমিনেট করে জিততে না, পেরেছি। সাউথ আফ্রিকা আছে, আফগানিস্তান আছে, এখানে অস্ট্রেলিয়া যে খুব ভালো খেলেছে, এখানে পাকিস্তান যে খুব ভালো খেলেছে, নেপালের সঙ্গে এক রানে অলমোস্ট 1 রানে জিতেছে সাউথ আফ্রিকা, একটা হাইলি প্রফেশনাল দল। সেটা তো জিতেছে, আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা। আমাদের বিশেষ বাস্তবতা স্বীকার করতে হবে যে আমরা একটু টি-20-তে কমতি খাম। এখানে কিন্তু বলার কোনো সুযোগ নেই যে আমরা খুব ভালো খেলে 3টা ম্যাচে জিতেছি, সেটা না। প্রত্যেকটা ম্যাচে আপনি তো হার্টের পেশেন্ট, ইতিমধ্যে অপারেশন হয়েছে, আপনি বলেন যে আপনার হার্ট কন্ডিশনটা কেমন ছিল? একেবারে বাংলাদেশের খেলা দেখতে না লাগলে হৃদরোগের যারা রোগী তাদেরকে একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, প্রয়োজনে সরে যেতে হয়। বোর্ড প্রেসিডেন্টও বলেছে, আমি তো হার্টে আটকে রেখে যেন খেলা দেখছিলাম। এনিহাউ, আজকের এই আলোচনাটা আসলে খুব বেশি লম্বা করতে চাইনি। কামরুজ্জামান ব্যস্ত মানুষ, তামান্না আরও ব্যস্ত, এদের দুজনকে জোগাড় করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। ইসমাইল হোসেন বলছে, আমি পরিবেশ অধিদপ্তর থেকে দেখছি, আপনাদেরকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি দর্শকদের কমেন্টগুলো সবগুলো পড়তে পারলে আমার ভীষণ ভালো লাগতো, ওদেরও ভালো লাগতো। কিন্তু আজকের এই ছোট্ট লাইভটা এখানেই শেষ করছি। আগামীতে আবারও কোনো আড্ডায় আপনাদের সাথে যুক্ত হব। বোরহানের একাধিক কমেন্টস পেয়েছি, ফেরদৌসের কমেন্টস পেয়েছি। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং শেষে আমাদের নিবেদন, আপনি বলুন। অবশ্যই নিবেদন একটাই, যে এই যে লাইভটা আপনারা দেখছেন, যদি ভালো লেগে থাকে, আর ভালো যদি একটু কমও লেগে থাকে, তারপরে বলবো লাইভটা শেয়ার করবেন। যারা দেখার সুযোগ পাননি তারা যেন পরবর্তীতে দেখার সুযোগ পান, সেই সুযোগটা করবেন এবং আমাদের সাথে থাকবেন। তামান্না, আমি শামসুল ইসলাম। লাস্ট ফিওয়ার্স হচ্ছে, এই ক্রিকেটাররা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ভাতিজা। আমরা অবশ্যই তাদেরকে সমালোচনা করব, সার্ফ এক্সেল দিয়ে ধুবো, কাছাকাছি করবো, আমরাই বুকে টেনে নেবো, আমরাই ভালো হবো। তবে অবশ্যই সেটা যেন সমালোচনাও যেন একটা
সৌন্দর্য যেন থাকে। হ্যাঁ, পজিটিভ একটা সেটআপ থেকে পজিটিভ একটা সৌন্দর্য হয়, এমন সমালোচনা গঠনমূলক সমালোচনা করি। এমন সমালোচনা করবো না যেটা আমাদের খেলোয়াড়দের ফিরে আসতে খুব কষ্ট হয়। এই জায়গায় কিন্তু আমরা একটু রিজিক থাকে, আমরা আবেগপ্রবণ, ক্রিকেট আমাদের স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা। অতএব এই জায়গায় যদি একটু আমরা সহমর্মিতা দেখাই, সহানুভূতি দেখাই, এই নিবেদন, এই আবেদন আমাদের থাকবে আমাদের পুরো জাতির উপরে, আমাদের উপরে। জি, অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান তামান্না এবং দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যারা ছিলেন লাইভটি শেয়ার করলে আমি ভীষণ খুশি হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং এগেইন।